প্রিয় ছাত্রছাত্রী, আজকে যে বিষয়টি আলোচনা করব এই ভিডিওতে সেটি হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের সুফল এবং কুফল। চিরস্থায়ী বন্দোবস্ত কাকে বলে এবং এর উদ্দেশ্য কি আমরা প্রথম ভিডিওতে দিয়েছি। আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব চিরস্থায়ী বন্দোবস্তের সেই সুফল এবং কুফলগুলো কি, এবং সুফলের মধ্যে সুনির্দিষ্ট আয় উৎখাতের আশঙ্কা, অবসান, কৃষির উন্নতি, অনুগত জমিদার শ্রেণীর উদ্ভব, এবং কুফলের মধ্যে কৃষকদের উচ্ছেদ, জমির উন্নতি ব্যাহত, সরকারের লোকসান, কৃষকের দুরবস্থা, পুরানো জমিদারদের উচ্ছেদ, নতুন জমিদারদের উত্থান, কৃষি, শিল্প ও বাণিজ্যের ক্ষতি এবং মধ্যস্বত্ব ভোগী শ্রেণীর উদ্ভব। এই প্রশ্নগুলোর এই পয়েন্টগুলো জানার আমরা চেষ্টা করব। কেমন? তাহলে প্রথমে আমরা বলি যে চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেছিল। চিরস্থায়ী বন্দোবস্ত এই ভারতে চালু করেছিলেন 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস। কিন্তু তারও আগে 1772 খ্রিস্টাব্দে আমরা দেখছি কোম্পানির কর্মচারী এবং ঐতিহাসিক আলেকজান্ডার ডাও তিনি প্রথম এই চিরস্থায়ী বন্দোবস্তের সুপারিশ করেছিলেন, এবং তারও পরে কিছু ইংরেজ কর্মচারী তারাও কিন্তু বলেছিলেন চিরস্থায়ী বন্দোবস্ত করবার জন্য। কিন্তু প্রকৃতপক্ষে আমরা দেখলাম যে লর্ড কর্নওয়ালিসের আমলেই চিরস্থায়ী বন্দোবস্ত চালু হলো এবং সময়কাল 1793 এবং বাংলা, বিহার, উড়িষ্যা। পাশাপাশি আমরা দেখেছিলাম এই ভারতবর্ষের বিভিন্ন স্থানে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল, এবং শুধু তাই নয়, ভূমি বন্দোবস্ত আরও কিছু কিছু জায়গায় কিন্তু চালু হয়েছিল। যাই হোক, চিরস্থায়ী বন্দোবস্ত যে চালু হলো তার সুফল এবং কুফলগুলো আমরা আজকে আলোচনা করব। প্রথমে আলোচনায় আসি সুনির্দিষ্ট আয়। কার সুনির্দিষ্ট আয় হচ্ছে? কোম্পানির সুনির্দিষ্ট আয় হচ্ছে। এবং কেন? এতদিন পর্যন্ত কোম্পানি আয় করেছে কিন্তু সেটা সুনির্দিষ্ট ছিল না, অনিয়মিত। সারা বছর আয় হয়েছে কিন্তু সেই আয়ের কোনো নির্দিষ্ট মাপকাঠি ছিল না, যে সারা বছরে আমার 3 কোটি কি 4 কোটি কি 35 লক্ষ পাউন্ড কি 16 লক্ষ পাউন্ড ইনকাম হলো। এবার আমরা দেখব যে চিরস্থায়ী বন্দোবস্তের মধ্য দিয়ে কোম্পানির আয় সুনির্দিষ্ট হলো, বাজেট প্রস্তুতিতে সুবিধা হলো, এবং সরকারের আয় ব্যয় কত সেটাও কিন্তু সিদ্ধান্ত হয়ে গেল এই সুনির্দিষ্ট আয়ের মধ্য দিয়ে এবং চিরস্থায়ী বন্দোবস্তের মধ্য দিয়ে। কেমন? দ্বিতীয় পয়েন্ট, উৎখাতের আশঙ্কার অবসান। কে উৎখাত হচ্ছে? কৃষকরা। কৃষক মানে রায়তরা। কারা উৎখাত হচ্ছিল? জমিদারি, তার জমিদারির থেকে। কেন? কারণ কৃষকরা আমরা দেখছি যে রাজস্ব চাপানোর ফলে কৃষকদের কাছ থেকে তারা রাজস্ব নেওয়ার জন্য কৃষকদের ওপর অতিরিক্ত রাজস্ব চাপানোর ফলে তারা কিন্তু রাজস্ব দিতে পারছিল না, এবং সেই কারণে কৃষকরা এবার থেকে সেই আশঙ্কার অবসান ঘটল যে নির্দিষ্ট রাজস্ব কৃষকদের ওপরে চাপানো হলো, তারা সেই রাজস্বই দেবে, এবং সেই রাজস্ব ঝড়, খরা, বন্যা, ভূমিকম্প থাকলেও, অপরিবর্তিত থাকলেও তারা কিন্তু বুঝে গিয়েছিল যে বছরে আমার এত লোক এত টাকা আমাকে রাজস্ব দিতে হবে। তো সেইখানে দাঁড়িয়ে কৃষকরা একটা নিশ্চয়তা, রাজস্ব দেওয়ার যে নিশ্চয়তা সেটা পেয়েছিল, এবং সেটা পেয়েছিল বলেই কৃষকরা তাদের জমি থেকে উৎখাত হওয়ার যে ভয়, যে আশঙ্কা, যে শঙ্কা, সেটা কিন্তু এবার থেকে চলে গেল। এই পয়েন্টে এটা লেখা আছে। নেক্সট পয়েন্ট, কৃষির উন্নতি। যখনই চিরস্থায়ী বন্দোবস্ত চালু হলো তখন আমরা দেখলাম যে কৃষির উন্নতির জন্য, অর্থাৎ জলসেচ, অর্থাৎ আমরা দেখছি বীজ, অর্থাৎ আমরা দেখছি জমির উন্নতি, এই সমস্ত দিকে আমরা দেখলাম যে এবার নজর দিচ্ছে। কে নজর দিচ্ছে? কোম্পানিও নজর দিচ্ছে, জমিদাররাও নজর দিচ্ছে। পাশাপাশি কৃষক কুল তারাও কিন্তু জমির উন্নতির দিকে নজর দিচ্ছে, কারণ ও তো বুঝে গেছে যে আমাকে কতটা রাজস্ব দিতে হবে। সেই জমিটাকে আপন মনে করে সে কিন্তু চাষবাস করা শুরু করে দিল। কারণ এর আগে আমরা দেখেছি কৃষকরা আজকে তার জমি চাষ করছে, কালকে সেটা নাও থাকতে পারে, সামনের বছর সেটা নাও থাকতে পারে, সবসময় ভয়ে ভয়ে কাজ করতো। তাহলে আমি যখন নিশ্চয়তা পেলাম,
আমি যখন নিরাপত্তা পাবো তখন আমি জমির উন্নতিতে চেষ্টা করব। আমি বুঝে যাব এই জমি আমার, এবং এই জমিতে আমি যত পরিশ্রম ইনভেস্ট করব, বিনিয়োগ করব, তত উৎপাদন হবে এবং তার রাজস্ব বাদ দিয়ে বাদ বাকি রাজস্ব, অতিরিক্ত রাজস্ব আমার থেকে যাবে। এই যে মানসিকতা, সেই মানসিকতাটাই পাল্টে গিয়েছিল চিরস্থায়ী বন্দোবস্তের এই সুফলে কৃষির উন্নতির দিকে তাই নজর দিয়েছিল কোম্পানি এবং জমিদারগণ, পাশাপাশি কৃষককুল। নেক্সট পয়েন্ট, অনুগত জমিদার শ্রেণীর সৃষ্টি। দেখো, ব্রিটিশদের একটা ঢাল হিসাবে এই জমিদার শ্রেণী তৈরি হয়ে গেল। অর্থাৎ ব্রিটিশ সরকারের প্রাথমিক যে ঝড় আসছিল, যে আন্দোলনগুলো হচ্ছিল, ব্রিটিশ বিরোধী আন্দোলন, ব্রিটিশ বিরোধী যে সমস্ত বিভিন্ন জায়গায় যে বিদ্রোহগুলো হচ্ছিল, সেই বিদ্রোহগুলো, সেই আন্দোলনগুলো প্রথমে যে ধাক্কাটা সামনে নিত যারা, তারা ছিল এই জমিদার শ্রেণী। সুতরাং এই জমিদার শ্রেণী ছিল বলেই আমরা দেখছি ব্রিটিশদের প্রথম দিকে আমরা অনেক আন্দোলন সামলাতে তাদের হয়নি এবং তারা সামলায়নি। যে আন্দোলনগুলো এই জমিদার শ্রেণী ব্রিটিশের হয়ে তারা কিন্তু সামলে দিয়েছিল। সুতরাং এইদিকেও আমাদের কিন্তু এটা দেখার বিষয় ছিল, তাৎপর্যপূর্ণভাবে এটা কিন্তু সত্য। এবং শুধু তাই নয়, আমরা দেখছি যে ওই ইংরেজ ঐতিহাসিকগণ এটাকে বলছে, এবং ভারতীয় ঐতিহাসিক রমেশচন্দ্র দত্ত তিনিও বলছেন যে ব্রিটিশ শাসনাধীন ভারতে কোম্পানির একটা দৃঢ় পদক্ষেপ বা সাহসী পদক্ষেপ ছিল চিরস্থায়ী বন্দোবস্ত, যার মধ্য দিয়ে ব্রিটিশ সরকার একটা ঢাল পেয়ে গেল। সেই ঢাল ছিল এই জমিদার শ্রেণী, যারা কিনা ব্রিটিশকে রক্ষা করছিল। কমপ্লিট আমাদের সুফলগুলো। এবার আসছি কুফল। কুফলের মধ্যে কি? প্রথম হচ্ছে কৃষকদের উচ্ছেদ। কেন কৃষকরা উচ্ছেদ হলো? কারণ আমরা দেখছি যে এই যে জমিদার শ্রেণী, যারা চিরস্থায়ী বন্দোবস্তের যে জমিদাররা জমিদারি পেল, তারা অতিরিক্ত রাজস্ব নেয়ার জন্য আমরা দেখছি যে কৃষকদের ওপর অতিরিক্ত রাজস্ব যখন তারা চাপিয়ে দিল, জমিদাররা অর্থাৎ রায়ত বা কৃষকরা জমি থেকে উচ্ছেদ হয়ে যাচ্ছে। এবং এটাও দেখতে পাই ইতিহাসে আমরা যে অনেক জমিদারির কৃষকরা সেই জমিদার অত্যাচারী বলে পার্শ্ববর্তী জমিদারিতে তারা সাত পুরুষের সেই জন্ম ভিটে ছেড়ে সব সংসার পরিজন নিয়ে তারা অন্য জমিদারিতে চলে যাচ্ছে শুধুমাত্র শোষণ এবং অত্যাচারের জন্য। এটা কিন্তু কুফল। নেক্সট কুফল, জমির উন্নতিতে ব্যাহত। জমিগুলো কে কিনেছে? কে? শহরের কিছু সেই আমরা ধনী বা কোটিপতি মানুষ, যাদের সঙ্গে জমির কোনো সম্পর্ক ছিল না। ফলে জমির সঙ্গে, কৃষকের সঙ্গে, ফসলের সঙ্গে, উৎপাদনের সঙ্গে তারা কিন্তু কোনো হিসেব রাখেনি। তারা হিসেব রেখেছিল যে যে টাকা দিয়ে আমি জমিদারি কিনেছি সেই টাকা থেকে অতিরিক্ত রাজস্ব তুলব, এবং এই রাজস্বর দিকেই তাদের নজর ছিল, জমির দিকে তাদের নজর ছিল না। ফলে জমির যে উন্নতি করতে গেলে জলসেচ, কৃষি ব্যবস্থা, জলসেচ, উন্নত বীজ, সার, এই দিকে যে নজর দিতে হয় সেই দিকে কিন্তু তারা নজর দেয়নি। ফলে জমির উন্নতি ব্যাহত হয়। এবং শুধু তাই নয়, আমরা দেখব যে সরকারের লোকসান হচ্ছে। কারণ সরকার তো বুঝে গেছে যে বছরে আমার 35 লক্ষ পাউন্ড টাকা উঠবে, এর বেশি উঠবে না। এর বেশি ফসল ভালো হলেও উঠবে না, ফসল খারাপ হলেও উঠবে না। তাহলে সরকারের কিন্তু নির্দিষ্ট আয় ওইখানে কিন্তু বাধা হয়েছিল। এইখানে সরকারের লস। কারণ আমরা দেখছি যে সরকারের পক্ষ থেকে, অর্থাৎ জমিদার, সরকারের সঙ্গে যে জমিদারের চুক্তি হলো, জমিদার কি করছে? অতিরিক্ত রাজস্ব তুলে নিয়ে আসছে। 1793 খ্রিস্টাব্দে আমরা কি দেখলাম? যে 35 লক্ষ পাউন্ড সরকারকে দিতে হবে। আমরা দেখলাম পরিসংখ্যানে 1,35,00,000 পাউন্ড তুলেছে। তাহলে কি পরিমাণে এই অতিরিক্ত রাজস্ব তুলে নিল, এবং এই অতিরিক্ত রাজস্ব কিন্তু কোম্পানির ঘরে জমা পড়লো না। এর মধ্যে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, রাজস্বের আয়ও বৃদ্ধি পেয়েছে, এর মধ্যে ব্যবসায়ের উন্নতি হচ্ছে, রাজস্বের আয়ও বৃদ্ধি পেয়েছে। সেইগুলোর কিন্তু কোনো সুফল কোম্পানি কিন্তু ঘরে তুলতে পারেনি। ফলে এই দিকে তাকিয়ে ঐতিহাসিকগণ বলছেন যে এর ফলে সরকারের লোকসান হয়েছে। নেক্সট, কৃষকদের দুরবস্থা। আমরা দেখেছিলাম অনেক জমিদাররা ভূমিকম্প, ঝড় বা অনাবৃষ্টি হলে তারা কিন্তু অনেক সময় তাদের থেকে রাজস্ব নিত না, মুকুব করে দিত। কিন্তু আমরা দেখছি
যে নতুন ভুইফোড় শহরের কোনো ধনী বা কোটিপতি জমিদারি কিনে নিয়ে সে কিন্তু কৃষকদের এই ব্যবস্থা বা এই দুরবস্থার সঙ্গে তারা পরিচিত ছিল না, বা এই দুরবস্থার সুরাহাত কিন্তু তারা করেনি। তারা অতিরিক্ত রাজস্ব চাপিয়ে দিয়েছে এবং এর ফলে কৃষকদের যে আর্থিক ক্ষতি সেই দিকে কিন্তু তারা নজর দেয়নি। ফলে কৃষকরা যে তিমির সেই তিমিরেই কিন্তু পড়েছিল। নেক্সট, পুরনো জমিদারদের উচ্ছেদ হয়েছিল। ওই যে সূর্যাস্ত আইন অনুযায়ী অনেক পুরনো জমিদার বছরের 31শে ডিসেম্বর সূর্য ডুবে যাওয়ার আগে তার জমিদারি রাজস্ব সে জমা করে আসতে পারেনি, ফলে তার জমিদারিটা নিলাম হয়ে গিয়েছিল। যেমন আমরা দেখেছি এখানে কৃষকরা রাজস্ব দিতে না পারলে কৃষকদের যে সমস্ত গরু ছাগল ছিল এবং তাদের বসত বাড়ির যা নিত্য প্রয়োজনীয় জিনিস ছিল সেগুলো কিন্তু বিক্রি করে দিয়েছিল, এখানেও আমরা দেখতে পাই। ঠিক তেমনি পুরনো জমিদাররা তাদের জমিদারি থেকে উচ্ছেদ হয়ে গেল চিরস্থায়ী বন্দোবস্তের সেই টাকাটা যে কোম্পানি ঘরে দিয়ে না আসতে পারার কারণে, ফলে অনেক পুরনো জমিদারদের উচ্ছেদ হয়। নতুন জমিদারের উত্থান ঘটে, এটা একটা কুফল। নতুন জমিদার যারা কিনা শহরে বসবাস করত, শহরের কৃষ্টি কালচার সংস্কৃতি মেনেই তারা চলতো, গ্রামের অভাব অভিযোগ দুঃখ দারিদ্রতার সঙ্গে চাষবাসের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, তারা যদি এই গ্রামের জমিদারি কেনে তাহলে এই গ্রামের এই যে বিষয়গুলো সেই বিষয়গুলোর সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না। ফলে তারা তাদের ভাবনাটাই ভেবেছিল, কৃষকদের ভাবনা ভাবেনি, সমাজের ভাবনা ভাবেনি, গ্রামের উন্নতির ভাবনা ভাবেনি, কৃষির ভাবনা ভাবেনি, উন্নত জলসেচের ভাবনা ভাবেনি, সেচ ব্যবস্থার ভাবনা ভাবেনি। ফলে এই না ভাবার কারণে আমরা দেখব এই নতুন জমিদার শ্রেণীর উত্থানের মধ্য দিয়ে চিরস্থায়ী বন্দোবস্ত কুফলের দিকে পৌঁছে গিয়েছিল। নেক্সট, কৃষি শিল্প বাণিজ্যের ক্ষতি হয়েছিল এই চিরস্থায়ী বন্দোবস্তের মধ্য দিয়ে, এবং শেষে আমরা দেখছি মধ্যস্বত্ব ভোগী শ্রেণীর উদ্ভব ঘটবে। আমরা দেখব এখানে পত্তনি দরপত্তনি এই সমস্ত মধ্যস্বত্ব ভোগী দরপত্তনি এই সমস্ত মধ্যস্বত্ব ভোগী এই শ্রেণীগুলো সৃষ্টি হবে, যারা একদিকে কোম্পানি, একদিকে জমিদার, মাঝখানে এই মধ্যস্বত্বভোগী এরা কি করছে, এই জমিদারদের রাজস্ব তুলে দিচ্ছে। কাদের কাছ থেকে রাজস্ব তুলে দিচ্ছে? কৃষকদের কাছ থেকে রাজস্ব তুলছে এরা, তুলে সেই টাকা কাদেরকে দিচ্ছে? জমিদারকে। জমিদার আবার সেই টাকা কাকে দিচ্ছে? জমিদার আবার সেই টাকা কোম্পানিকে দিচ্ছে। তাহলে মাঝখানে এই মধ্যস্বত্বভোগী অতিরিক্ত রাজস্ব তুলে তাদের নিজেদের পকেটে সে অতিরিক্ত রাজস্ব রেখে দিচ্ছে। এইখানে আমরা দেখব যে কৃষক শ্রেণী তারা কিন্তু এইখানে শাসিত হচ্ছে এবং অত্যাচারিত হচ্ছে, এটা আমরা দেখব। সুতরাং চিরস্থায়ী বন্দোবস্ত যে শুধুই যে ভালো দিকগুলো ছিল তা কিন্তু নয়, চিরস্থায়ী বন্দোবস্ত ভালো যেমন দিক ছিল খারাপ দিকও ছিল। এই হচ্ছে আজকে আমাদের মূল বিষয় ছিল, এবং এই প্রসঙ্গে আমরা দেখব যে অনেক ঐতিহাসিকরা বিভিন্ন মত এখানে তাদের তুলে ধরেছে। এই মতামতগুলো যদি পারো অবশ্যই লিখে আসবে, আর যদি না পারো মূল বিষয় টু দ্য পয়েন্ট হিসাবে মূল বিষয়গুলো তুলে ধরে আসবে, তোমার উত্তরটা সুন্দর হবে এবং আশা করছি তোমরা এই ভিডিওতে বুঝতে পেরেছো। আর যদি বুঝতে পারো তাহলে অবশ্যই তোমাদের মন্তব্য জানাতে ভুলবে না। সবাইকে ধন্যবাদ।